স্পোর্টসের মানে কি? এন্টারটেইনমেন্ট, এনজয়মেন্ট। মানে আপনার জীবনের অনেকটুকু সময় আপনি হয়তো নাম্বারস দিয়ে, পরিসংখ্যান দিয়ে কাটাছেঁড়া করতে করতে অস্থির করে ফেলতে পারেন, কিন্তু দিন শেষে স্পোর্টসের মজাটা সেখানেই, যখন আপনি আসলে দেখে মজা পান, আপনি যখন দেখে বিনোদন পান। এটাই তো আসলে ফ্যান হিসেবে সবচাইতে বড় প্রাপ্তির জায়গা। আর অবভিয়াসলি যারা স্পোর্টস নিয়ে অ্যানালাইসিস করছেন, তাদের জন্য অবভিয়াসলি একটা অ্যানালিটিক্যাল চোখ থাকে। সেই চোখ দিয়েই অনেকে খেলাটা দেখতে চায়। তাদের কন্টেন্টের ব্যাপারটা কি হবে, সেই কন্টেন্টের মধ্যে তারা আসলে কি রসদ দিতে পারে যেটা আপনারা দেখতে ইন্টারেস্টেড হবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা থাকে। সুতরাং একটা আলাদা আলাদা হ্যাট পড়তে হয়। কন্টেন্ট ক্রিয়েটরের হ্যাট আছে, সাংবাদিকের হ্যাট আছে, ফ্যান্সদের হ্যাট আছে। কোন লেন্সে আমি আসলে খেলাটা দেখছিলাম, সেই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তবে আজকে আজকে যখন আমি ভিডিওটা বানাতে বসেছি, অবভিয়াসলি প্রথমেই অ্যাজ আ বাংলাদেশ ক্রিকেট ফ্যান আমি আনন্দটা আসলে উপভোগ করতে চাইছি আপনাদের সঙ্গে। কি দারুণ একটা ম্যাচ হলো, কি দারুণ একটা সিরিজ হলো। এবং একটু একটু করে এই নতুন বাংলাদেশ বিশাল বড় একটা ট্রানজিশনের পর টেস্ট সিরিজে অন্তত একটা ড্র নিয়ে তারা ফিরতে পেরেছে। ওয়ান ডে সিরিজে 2-1 হারলেও একটা ম্যাচ তারা জিততে পেরেছে। এবং টি-20 সিরিজটা তো জিতেই গেল বাংলাদেশ। আজকে তো জিতেই গেল বাংলাদেশ। অসাধারণ একটা কামব্যাক স্টোরি বলা যেতে পারে। ইউএইর সঙ্গে টি-20 সিরিজে হার, পাকিস্তানের সঙ্গে ধিক্কারজনকভাবে বা ন্যাক্কারজনকভাবে হার, তারপর যখন শ্রীলঙ্কাতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসে টি-20 সিরিজ দিয়ে র্যাপ আপটা হচ্ছিল, মনের কোণে কিন্তু একটা ভয় ছিলই যে সামনে বিশ্বকাপ আসছে। লিটন কুমার দাস আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার। এই দলটার মধ্যে তিনি এবং মুস্তাফিজ ছাড়া বা তাসকিন ছাড়া কোনো সিনিয়র মেম্বার নাই। এরকম একটা সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ যখন খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে, রেজাল্টটা কেমন হতে পারে? প্রথম ম্যাচটা তো জঘন্যভাবে আমরা হারলাম, সেকেন্ড ম্যাচে কামব্যাক, তারপর তৃতীয় ম্যাচে ম্যাজিক। এবং সেই ম্যাজিকের যদি বলতে হয় খুব ইম্পর্টেন্ট একজন কম্পোনেন্ট, যাকে নিয়ে সবচেয়ে বেশি ক্রিটিসিজম হচ্ছে, যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে এই পুরো সিরিজ শুরুর আগ মুহূর্ত থেকে সিরিজের এই টি-20 সিরিজের শেষ ম্যাচটা পর্যন্ত, তিনি হচ্ছেন লিটন কুমার দাস। তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অন্তত 2026-এর টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা যে লিটনকে যখন প্রথমে একটা রোল দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে গত বছরের শেষ দিকটায়, সেখানে আমরা 3-0-তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম। এবং সেটার পরই আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড চিন্তা করে রেখেছিল লিটন কুমার দাসকে হয়তো তারা সেই সুযোগটা দেবে, এবং দিয়েছে। তারা একটা টাইম লাইন ধরে দিয়েছে যে বিশ্বকাপ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনাকে সুযোগটা বা সময়টা দিলাম। খুবই ইন্টারেস্টিংলি বাংলাদেশ কিন্তু মাত্র 5টা অ্যাওয়ে টি-20 সিরিজ জিততে পেরেছে। তালিকাটা খুবই ছোট। মাত্র 5টা ওভারঅল অ্যাওয়ে টি-20 সিরিজ ভিক্টরি, এবং সেখানে লিটন কুমার দাস পরিসংখ্যানের হিসেবে এই ছোট্ট সময়ের ভিতর দিয়েই বাংলাদেশের সেরা টি-20 ক্যাপ্টেনই হয়ে গেছেন। যাকে নিয়ে এত ক্রিটিসিজম, তিনিই দলের এমন একটা রেকর্ডের ভাগিদার হলেন যেটা এখনো পর্যন্ত অন্য কোনো ক্যাপ্টেন এই কাজটাই করতে পারেননি। 2012-তে যখন বাংলাদেশ সিরিজ জিতেছিল, প্রথম অ্যাওয়ে সিরিজ টি-20 ইন্টারন্যাশনালসে আয়ারল্যান্ডের এগেনস্টে, সেখানে ক্যাপ্টেন ছিলেন মুশফিকুর রহিম। 2021-এ ক্যাপ্টেন ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2022-এ ইউএইর এগেনস্টে ক্যাপ্টেন ছিলেন নুরুল হাসান সোহান। এবং সর্বশেষ যে দুটো টি-20 সিরিজ আমরা জিতেছি, ওয়েস্ট ইন্ডিজ এবং আজকে শ্রীলঙ্কার সঙ্গে, এই দুটো অ্যাওয়ে সিরিজে কিন্তু ক্যাপ্টেন একজন কমন ম্যান, লিটন কুমার দাস। শুধুমাত্র যে অ্যাজ আ ক্যাপ্টেন তিনি সাফল্যটা পেয়ে গেছেন ব্যাপারটা এরকম নয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অবভিয়াসলি তার ব্যাটে খুব একটা বেশি রান আসেনি, তবে তার সতীর্থরা বা তার টিমমেটরা বেশ ভালোভাবে তার প্ল্যানগুলো এক্সিকিউট করেছিলেন, এবং সে কারণে আমরা 3-0-তে জিতেও গিয়েছিলাম। লিটনের ব্যাট প্যাচটা যখন কন্টিনিউ করছিল, আমরা ইউএর সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে টি-20 সিরিজ হেরেছি, সেটা তো আগেই জানিয়েছি। তবে এই শ্রীলঙ্কা সিরিজে অন্যরকম এক লিটনকে কিন্তু আমরা দেখেছি। নট জাস্ট দ্য ক্যাপ্টেন লিটন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো নেতৃত্ব দিয়েছে, আমরা কিন্তু লিটন অ্যাজ আ সিনিয়র স্টেটসম্যান, লিটন অ্যাজ আ সিনিয়র প্রিমিয়াম ব্যাটার, সেই রোলটাতেও কিন্তু আমরা লিটনকে এই সিরিজে দেখে ফেলেছি। এবং তার কিপিংয়েও কিন্তু একটা রিফ্লেকশন আসে। যখন তিনি ব্যাটিংয়ে খারাপ প্যাচে থাকেন, দেখা যায় তার কিপিংটাও ভালো হয় না। এই টি-20 সিরিজে কিন্তু লিটন বাংলাদেশের হাইয়েস্ট রান স্কোরার ছিলেন। তিন ম্যাচের সিরিজ মিলিয়ে 114 রান তার ব্যাট থেকে, এবং সেই সাথে গ্লাভস হাতে তিনি 5-5টা ডিসমিসালও করেছেন। অল রাউন্ড পারফরমেন্স লিটন কুমার দাসের কাছ থেকে, এবং স্বভাবতই তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু সি ফ্রম দিস বাংলাদেশ টিম। আসলে লিটন দাস ক্যাপ্টেন হিসেবে সফল হবেন, লিটন দাস নিজে পারফর্ম করে সফল হবেন এবং দলকে ইন্সপায়ার করবেন ভিন্নভাবে। আজকে তার টিম সিলেকশনের যে জায়গাটা, সেখানেই কিন্তু একটা বিশাল বড় ডিসিশন তিনি নিয়েছেন। এবং পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বাংলাদেশ জেতার পর যখন লিটনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এত বড় একটা মুভ নিলেন আপনি, মেহেদী হাসান মিরাজকে এই ম্যাচে, তার মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারকে আপনি বাদ দিয়ে দিলেন এবং তার জায়গায় শেখ মেহেদীকে দলে ঢোকালেন, লিটন কুমার দাস বলেছেন অ্যাজ এ ক্যাপ্টেন আমি সবসময় ম্যাচের আগে সারফেসটা দেখি।
সারফেস বিবেচনায় আমার কাছে মনে হয়েছে শেখ মেহেদী হাসান মিরাজের চেয়ে বেটার অপশন হবেন এই উইকেটে, এবং সে কারণেই তিনি শেখ মেহেদীকে পিক করেছেন। এবং তিনি এটাও বলেছেন যদি এমন কোনো উইকেট হয় যেখানে হয়তো একটু ব্যাটিং ফ্রেন্ডলি বেশি বা একটু বেশি ফ্ল্যাট, সেই জায়গায় হয়তো তিনি মেহেদী মিরাজকে দলে রাখতে চাইবেন, মোস্ট লাইকলি একটা ডিফেন্সিভ প্লয় হিসেবে, কিংবা ব্যাটিংয়ে তার সামর্থ্যটা বেটার হয়তো সেই চিন্তা করে। তবে এই যে তিনি কথাগুলো বলছেন, এই কথাগুলোর ভেতরেই কিন্তু একটা ম্যাচুরিটি আমরা দেখতে পাচ্ছি। গতকালই সাকিব আল হাসান একটা উক্তি দিয়েছেন, তার সঙ্গে বেশ কিছু সংবাদ মাধ্যম তার ইন্টারভিউ নিয়েছে, এবং বাংলাদেশের কারেন্ট দলটাকে নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছিল। সাকিব একটা পর্যায়ে বলেছিলেন যে এই যে দলটা আছে এই দলটার উপর ভরসা রাখতে, কারণ কি এই দলে সিনিয়র ক্যাম্পেনাররা আছেন যারা অন্তত 10 বছর খেলেও ফেলেছেন ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। লিটন কুমার দাস তাদের মধ্যে একজন, তাসকিন তাদের মধ্যে একজন, মুস্তাফিজ রয়েছেন এই দলটার মধ্যে, মেহেদী হাসান মিরাজও প্রায় 9 বছর ধরে ক্রিকেট খেলে ফেলেছেন। সুতরাং এই সেটআপের মধ্যে সিনিয়র ক্রিকেটার আছেন বা বহুদিন যাবৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা ক্রিকেটাররা আছেন। তবে যেহেতু তারা সিনিয়রদের ছত্র ছায়ায় ছিলেন এত বছর, সে কারণে হয়তো নিজেদেরকে এক্সপ্রেস করার সুযোগ পাননি, এবং এক্সপ্রেস করার সুযোগটা পেয়ে শুরুতে খানিকটা পথ হারানো একটা অবস্থা ছিল, তবে সেখান থেকে কিন্তু রিট্রিভ করার সুযোগটা বাংলাদেশ কাজে লাগিয়েছে। লিটন কুমার দাস কাজে লাগিয়েছেন, কি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে, দুর্দান্ত পারফরমেন্স করে, সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ তো হয়েছেনই, বাংলাদেশের টি-20 ইন্টারন্যাশনালের ইতিহাসে প্রথম ক্যাপ্টেন তিনি হয়েছেন যিনি কিনা দুটো অ্যাওয়ে টি-20 সিরিজ জিতে এসেছে বাংলাদেশের পক্ষে। হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট লিটন কুমার দাস। এবং এতটা ভালো লাগছে এই চিন্তাটা করে যে বাংলাদেশ এই যে সামনে টি-20 বিশ্বকাপে যাবে, অনেকটা নির্ভর হয়ে যাওয়ার কিন্তু সুযোগ তৈরি হয়ে যাচ্ছে, কারণ একটা একটা করে বিষয় যেগুলো প্রবলেম্যাটিক মনে হচ্ছিল শুরুতে, সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাচ্ছে। আমার কাছে অন্তত মনে হয় ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাসের ক্রেডেন্সিয়াল নিয়ে অন্তত টি-20 ওয়ার্ল্ড কাপের পূর্ববর্তী সময়ের কোনো সময়ে আর কোনো আলোচনা এটা নিয়ে আর হওয়ার কথা নয়, হবেও না। তিনিই লিড করবেন বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপে 2026, এবং তার আগ পর্যন্ত আশা করব তিনি যেন ব্যাটেও তার ফর্মটা ধরে রাখতে পারেন, কারণ ক্যাপ্টেন লিটন 100তে 100 পাচ্ছেন, মোর অফেন দেন নট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।